হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার, বেলা এখন 3:30 মতো বাজে। এই তো কিছুক্ষণ আগেই বাড়িতে এলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। এই এতগুলো দিন ধরে এক নাগাড়ে বর্ষা বৃষ্টি লেগেই ছিল, কিন্তু আজকের আবহাওয়া বেশ ভালো, বেশ ভালোই রোদ্দুর উঠেছে। রোদে অতটা তাপ নেই আর সুন্দর হাওয়া বইছে। এবার মনে হচ্ছে একটু একটু আভাস পাচ্ছি শীতের আগমনের। বাড়ি ফেরার সময় ট্রেনের মধ্যে বসে বসেই ভাবছিলাম রাতে কি খাবার বানানো যায়। ভাবলাম আজকে একদম সিম্পল রান্না করব, পটল চিংড়ি। কিন্তু বাড়ি এসে ফ্রিজ খুলেই দেখলাম পটল আছে কিন্তু চিংড়ি নেই। কিন্তু ঘরে তো সবসময় নারকেল দুধ থাকে, যেটা পাউডার ফর্মে পাওয়া যায়, সেটা আমি ঘরে সবসময় কিনে রাখি। সেটাকে দিয়েই ভাবছি ওই নারকেল পটল বানাবো। আর তার সাথে মোচা বেছে রেখেছিলাম গত রোববারে, সেটাকেই ভেজে নেব। তাই বলতে পারেন রাতের খাবারে আজকে সবকিছু নিরামিষ মেনু। বেশ ভালোই লাগে, মাছ মাংস থেকে রেহাই পেতে এই নিরামিষ খাবার মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলুন? মোচার একেবারে ভিতরের দিকের এই ফুলগুলো এত ছোট ছোট থাকে যে সেগুলোকে আর বাঁচতে পারিনি। আর এমনিতেই তো এগুলো বেশ কচি, তাই ভেবেছি একবারে কুচি কুচি করে কেটে নেব। মোচার এই বড় বড় ফুলগুলোর শক্ত ডাঁটিগুলোর মতো এগুলো পেটে গেলে হজম হতে খুব একটা সময় নেবে না। মোচা তো আর এদেশে সবসময় পাওয়া যায় না। এই গ্রীষ্মকালে ভিয়েতনামিজ দোকানগুলোতে বেশ ভালো মোচা পাওয়া যায়। মোচার এই কালো রং দেখে আবার ভাববেন না এটা পচে গিয়েছে, কারণ এগুলো অনেক দিন ধরে বরফের মধ্যে থাকে, তাই জন্য এর রং একটু কালশিটে হয়ে যায়। ফ্রোজেন পটলগুলো আমি ভালো করে কেটে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু বেশি করে তেল দিলাম, সামান্য নুন আর হলুদ দিয়ে এই পটলগুলোকে একেবারে পোড়া পোড়া না হওয়া অবধি আমি হালকা আঁচে ভেজে নেব। এগুলো তো আর দেশি মোচা না, তাই জন্য ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই তো আমি আর কুকারের মধ্যে সিটি দিই না। কি করি, এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য নুন হলুদ জলের মধ্যে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। বেশ কয়েকদিন আগে একটা পটল রান্নার ভিডিও আমি রিলস আকারে পোস্ট করেছিলাম। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছিলেন ফ্রোজেন শাকসবজি খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। ভালো না সে তো আমিও জানি, কিন্তু কি করব বলুন, নিরুপায় হয়ে খেতে হয়। তার কারণ পটল আমার আর কাঞ্চনের দুজনের এত প্রিয় সবজি। আর এদেশে সব কিছুর মতো পটলটা আবার সতেজ কিনতে পাওয়া যায় না। এদেশের বাজারে আপনি পটলের পও দেখতে পারবেন না মশাই। তাই জন্যই তো আমরা একরকম বাধ্য হয়ে ফ্রোজেন পটল কিনে খাই। তবে বিদেশের বাজারে শুধুমাত্র পটল নয়, পটলেরই মতো আরও নানান রকম সবজি ফ্রোজেন করে বিক্রি হয়। সেগুলোর দাম ফ্রেশ শাকসবজির তুলনায় অনেকটাই কম। দেশীয় কিছু শাকসবজির মধ্যে এই পটল, কাঁকরোল, চিচিঙ্গা, লাল শাক, তারপর ধরুন কচুরলতি অথবা কাঁঠালের বীজ জাতীয় এই ধরনের শাকসবজিগুলো জাপানে বাংলাদেশ থেকে ফ্রোজেন হয়ে আসে। সেসব দোকানে গেলে দেখবেন এরকম আরও অনেক শাকসবজি ফ্রিজে থরে থরে সাজানো রয়েছে। আর সেখানে কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে ফ্রোজেন করা হয়, সঠিক তাপমাত্রা মেনটেন করা হয়, সবসময় চেক করা হয় সবজি ভালো আছে কিনা। অনেক দিদি এবং বোনেরা যারা জাপান থাকেন, অথচ আমাকে অনেকেই কমেন্ট করে জানান এই পটল নাকি ঝোলের মধ্যে দিলে কেমন রাবার রাবার টাইপের হয়ে যায়, এই পটল নাকি একেবারেই গলে না। কিন্তু আপনাদের এখানে একটা ট্রিক্স লাগাতে হবে, সেটা হলো এই পটলকে ততক্ষণ অবধি ভাজবেন যতক্ষণ না এটা পুড়ে পুড়ে একেবারে কালো বর্ণ না হয়ে যাচ্ছে। তারপর আলু মশলা সব কিছুর সাথে বেশ ভালো মতো কষাবেন। তারপর যা যা দেয়ার, এই যেমন নারকেল দুধ, চিংড়ি বা অন্যান্য যে কোনো স্টাফ অ্যাড করবেন। যেহেতু এটা ফ্রোজেন পটল, আর পটল যেহেতু একটু জল ধরে রাখা সবজি, তাই জন্য মনে রাখবেন এটা আপনি যত কষাবেন যত ভাজবেন এর জলের পরিমাণ ততটাই কমে আসবে, আর পটল গলে যাওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেড়ে যাবে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢাকনা খুলে এরপর একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস, তাহলেই রেডি। কলার মোচা মাকে দেখেছি চিংড়ি, নারকেল কোড়া, ছোলা এসব দিয়ে ভাজাভাজি করতে। তবে আজকে আমার বাড়িতে এর মধ্যে কোনোটাই নেই। ছোলা ছিল, তবে তাকে তো আর ভিজিয়ে রাখিনি গতকাল রাতে, তাই জন্য সিম্পল একদম আদা বাটা দিয়ে শুকনো শুকনো করে ভেজে নেব। এটাও কিন্তু খেতে মন্দ লাগে না।
2019 সালের গোড়ার দিকে যখন প্যান্ডামিক শুরু হয়েছিল তখন জাপানে প্লেন চলাচল বন্ধ ছিল। নানান দেশের নানান মানুষজন একটা দেশের মধ্যেই তখন বন্দী হয়ে গিয়েছিল। আর তখন থেকেই কিন্তু প্রত্যেক দেশের মানুষ নিজের দেশের শাকসবজি চাষ করতে থাকে। ওই ধরুন শহর থেকে দূরে একটু গ্রামের মধ্যে একটি জায়গা ভাড়া করে নিয়ে সেখানে তারা নানান দেশীয় শাকসবজি চাষ করে। আর জানেন তো, ভিয়েতনামিজ শাকসবজির সাথে কিন্তু আমাদের ভারতীয় শাকসবজির ফলমূলের অনেক মিল রয়েছে। আর তখন থেকেই দেখছি এমন অনেক অধরা শাকসবজি, এই যেমন কলার মোচা, কাঁচকলা, কমলি শাক, এসব তারাও চাষ করে খুব অল্প দামে জাপানের বাজারে বিক্রি করে। আজকাল তো এদেশে পেয়ারা, কামরাঙা, কয়েদ বেল, তারপরে ধরুন তালের শাঁস, এগুলো সবই পাওয়া যায়। কাঞ্চনের কাছে গল্প শুনি আজ থেকে 10 বছর আগে নাকি জাপানে এত রকমের দেশীয় শাকসবজি দেখাই যেত না। যাই হোক, রান্নাবান্না শেষে আমি কিচেনটা আজকে খুব ভালো করে পরিষ্কার করেছি। তারপর নিজের জন্য একটু খাবার গুছিয়ে নিয়েছি। যা যা সব লোভনীয় রান্না হয়েছে আজকে, আমার তো অনেক আগে খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য নিজের জন্য একটু খাবার বেড়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়াটা করে নিই। বেলা তো হয়ে গেছে অনেকটা, এক্ষুনি বোধহয় সূর্য অস্ত যাবে। আমাদের বাড়ির সামনের এই চত্বরটা বেশ খোলামেলা আর নিরিবিলি, সুন্দর বাতাস বয়, তাই একটু হাঁটাহাঁটি করতে এলাম। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।